মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ভৌত বিজ্ঞানের আরো একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখতে চলেছি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ তোমাদের যে কেমিস্ট্রি পোর্শন রয়েছে সেই কেমিস্ট্রি পোর্শনের 3 নম্বর যে চ্যাপ্টার অর্থাৎ 8.3 অধ্যায়। এবার তোমাদেরকে প্রথমে দেখতে হবে একটা ম্যাপ লাগবে, অর্থাৎ কত নম্বর পড়ে। এই চ্যাপ্টার থেকে টোটাল কিন্তু 6 নম্বর পড়বে, একটা এমসিকিউ পড়বে, আর যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেটা দুটো আসবে এবং 3 নম্বরে একটা পড়বে। এর মধ্যে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে এখানে কিন্তু একটা তুমি অর হিসেবে পাবে, অর্থাৎ অথবা হিসাবে পাবে। তাহলে এই যে চ্যাপ্টার রয়েছে খুব সহজ একটা চ্যাপ্টার, তবে অনেকে জটিল মনে হয়। ভিডিওটা দেখো, সাজেশন ভিডিও, কিন্তু তবুও আমি বলছি যদি ভিডিওটা দেখো, খালি সাজেশন ভিডিও নয়, এটা চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অনেকের ক্লিয়ার হয়ে যাবে। ওই জন্য বলছি একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো। যারা চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে এখনো পর্যন্ত তারাও দেখে নাও, মিলিয়ে নাও জিনিসগুলো, বিষয়গুলো ঠিক আছে কিনা, এবং যারা একদম চ্যাপ্টারটা করেনি এখনো পর্যন্ত তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলবো প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেবে, প্রত্যেকটা জিনিস রেডি করে তবে পরীক্ষা হলে যাবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, তাহলে প্রথমে এরকম একটা প্রশ্ন আসে যে এমসিকিউ আছে, কোন একটা 4টে অপশন দিল, কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বা কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, বা কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, বা কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ 4টে জিনিস এটা মাথায় রাখতে হবে, কোনটা কি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, ভালোভাবে দেখে যেতে হবে। তাহলে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, কোনটা, আর যেটা তড়িৎ বিশ্লেষ্য রয়েছে তার মধ্যে কোনটা তীব্র, কোনটা, আর কোনটা মৃদু। তোমাদের এই 3টে যে জিনিস অবশ্যই তোমাদেরকে সেপারেট করে জেনে যেতে হবে, অর্থাৎ কোনটা তীব্র, কোনটা মৃদু, বা কোনটা একদমই তড়িৎ বিশ্লেষণে সাহায্য করবে না বা তড়িৎ বিশ্লেষণ হবে না। তাহলে এই জিনিসটা তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। এখান থেকে 1 নম্বর সরাসরি তোমাদের প্রশ্ন পড়ে। যেমন মৃদু যদি বলি অ্যাসিটিক অ্যাসিড, তীব্র যদি বলি তোমার যে তীব্র অ্যাসিডগুলো রয়েছে H2SO4 বলো বা HCl বলো, হবে। তাহলে আর তড়িৎ অবিশ্লেষ্য যদি বলি চিনি জলীয় দ্রবণ। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা কি, অর্থাৎ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, তাদেরকে কিন্তু আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবারে কিছু কিছু পদার্থ রয়েছে যারা কম করবে তারা মৃদু, যারা বেশি করবে তারা তীব্র, আর যারা করবে না তারা তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে এটা মাথায় থাকলো, যারা আয়নিত থাকা অবস্থায় অর্থাৎ দ্রবীভূত বা গলিত অবস্থায় কি করবে, তড়িৎ পরিবহন করবে। এবং তড়িৎ পরিবহন করার ফলে দেখো তোমাদের রাসায়নিক বিক্রিয়ার কথা অর্থাৎ উল্লেখ আছে, অর্থাৎ তড়িৎ পরিবহন করার ফলে তার রাসায়নিক পরিবর্তন ঘটবে। এটা একটা প্রশ্ন পড়ে যে রাসায়নিক পরিবর্তন ঘটে কিনা ঘটে না, অবশ্যই পরিবর্তন ঘটে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। একটা নর্মাল কিন্তু উদাহরণ তোমাদের পরীক্ষায় চাই। এবার এখানে তোমাদের নর্মাল একটা কনসেপ্ট আছে যে NaCl বা সোডিয়াম ক্লোরাইড, নর্মাল যে লবণ রয়েছে খাদ্য লবণ, সেটা কি নর্মাল অবস্থায় তড়িৎ পরিবহন করে না, করে না, কিন্তু দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় করে। নর্মাল অবস্থায় করে না কেন, যখন সিম্পলভাবে আছে ওই যে Na আর Cl রয়েছে, Na আর Cl তার মধ্যে একটা তীব্র কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা তার একটা কেলাস গঠন করছে, কিন্তু যখন আমি দ্রবীভূত করব বা অতিরিক্ত উষ্ণতাতে গলিত করে দেবো অর্থাৎ গলিয়ে ফেলবো, তখন কিন্তু ওই যে কুলম্বীয় আকর্ষণ বলটা রয়েছে সেটা অনেকটাই কমে যায়, তখন কিন্তু তড়িৎ পরিবহন করে। এখান থেকে একটা ভালো জিনিস রয়েছে, নর্মাল যে পরিবাহী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে মুক্ত ইলেকট্রন, তো এখানে একটা জিনিস মাথায় রাখো, নর্মাল পরিবাহী এবং যেটা নর্মাল পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে এদের মধ্যে কিরকম পার্থক্য, অর্থাৎ নর্মাল পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুজনেই তো তড়িৎ পরিবহন করে, কিন্তু এদের ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রন সেগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যে আয়নগুলো থাকে, অর্থাৎ ধরো সোডিয়াম ক্লোরাইড, তাহলে যে ক্যাটায়ন রয়েছে এবং অ্যানায়ন রয়েছে সেগুলো কিন্তু এখানে তড়িৎ পরিবহন করে। এক্ষেত্রে মুক্ত ইলেকট্রন, এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এটা একটা মাথায় রাখলে। তারপরে রোধের ব্যাপারটা, নর্মাল পরিবাহের ক্ষেত্রে আমরা কি জানি, যদি আমরা উষ্ণতা বাড়াই এর কিন্তু রোধটা বেড়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে রোধটা কমে যায়। এই দুটো জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এদের ক্ষেত্রে কারা তড়িৎ পরিবহন করে, মুক্ত ইলেকট্রন, এদের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এদের ক্ষেত্রে রোধ বেড়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে রোধ কমে যাচ্ছে উষ্ণতা বাড়ার সাথে সাথে। তাহলে এই জিনিসগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। আর কি কি দেখতে হবে, তোমাদের একটা জিনিস মাথায় বলছি, এই যে দুটো আছে এখানে কিন্তু অথবা পাবে, সমস্যা হবে না। অর্থাৎ এরপরে তোমরা যেটা দেখবে তোমাদের এবছর যেটা পরীক্ষা আসবে
CuSO4 সাহায্যে, অর্থাৎ যে কপার তড়িৎদ্বার রয়েছে এর সঙ্গে হালকা H2SO4 যুক্ত করতে হয়, তড়িৎ বিশ্লেষণটা বেড়ে যায়। তাহলে CuSO4 দ্রবণের কপার তড়িৎদ্বারের সহযোগে যে তড়িৎ বিশ্লেষণ, এখান থেকে তোমাদের আশা করি এবার 3 নম্বরের প্রশ্নটা পড়বে, একদম এখান থেকে পড়বে। 1+2 আকারেও পড়তে পারে, 1+1+1 আকারেও পড়তে পারে, কোনো সমস্যা নেই। কিরকম প্রশ্ন পড়ে এখান থেকে? যেমন তোমাদেরকে বললো অ্যানোডে কি বিক্রিয়া করছে, ক্যাথোডে কি বিক্রিয়া করছে। তাহলে এটা একটা তোমাদেরকে মনে রাখা একটা ট্রিক বলছি, দেখো। যদি আজান মনে রেখো, আজান থেকে কি আসবে? অ্যানোডে জারণ ঘটে কার? অ্যানায়নের, সেটা কি নেগেটিভ। একদম মনে রাখা সহজ টেকনিক, 1 নম্বর কনফার্ম পাবে, 2, 3ও হয়ে যেতে পারে। সিম্পল, আজান অর্থাৎ অ্যানোডে জারণ ঘটে কার? অ্যানায়নের, সেটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ অ্যানায়নের জারণ ঘটে অ্যানোডে। উল্টো দিক থেকে তুমি যদি বলো নেগেটিভ অ্যানায়নের জারণ ঘটে অ্যানোডে, এটা যদি মাথায় রাখো তাহলে অ্যানোডে জারণ ঘটছে, কার ঘটছে? অ্যানায়নের ঘটছে। অ্যানায়নটা কিরকম প্রকৃতির? নেগেটিভ প্রকৃতির। একদম সহজভাবে এটা যদি মাথায় রাখো, চ্যাপ্টারটা তোমার অর্ধেক হয়ে যাবে। তাহলে যখন তোমার ক্যাথোডে বিক্রিয়া বললো, তাহলে ক্যাথোডে বিজারণ ঘটছে, বা বিক্রিয়াটা কি হবে সেটা তুমি একবার দেখে গেলে বইয়ে, কোনো সমস্যা নেই। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করবে সেখানে গিয়ে। যে ক্যাথোড রয়েছে, ক্যাথোডে ক্যাটায়ন যায়, ক্যাটায়ন যখনই গেল, ধরো Na+ গেল, তাই ক্যাটায়ন যখনই যাবে ও কি করবে? গিয়ে একটা ইলেকট্রন নেবে। তো এটাই ঘটনা সেম, এখানে CuSO4 রয়েছে, তো Cu2+ ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে ক্যাথোডের যে ইলেকট্রন আছে ওখান থেকে ইলেকট্রন নেবে। এবার এখানে একটা ঘটনা ঘটে, ওটা একটা হচ্ছে, এবার এর অ্যানোডে যে বিক্রিয়াটা রয়েছে, অ্যানোডে বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। অ্যানোডে তাহলে কি যাওয়ার কথা? অ্যানোন যাবে, তাহলে SO4 যাবে, কিন্তু ওটা যায় না। SO4 এর থেকেও কিন্তু যে অ্যানোডে যেটা থাকে, এটা মাথায় রাখবে, এখানে অ্যানোড এবং ক্যাথোড দুটোই কিন্তু কপার তড়িৎদ্বারের সাহায্যে গঠিত। তাই অ্যানোডে যে ক্যাথোডটা, অ্যানোডে যে কপারটা থাকে, তার কপারটা কিন্তু সে নিজেই ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসে, এবং দ্রবণে যে Cu2+ আছে সেটা ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে। তাহলে আমার ঘটনা ঘটছে কি? অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, আর ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হচ্ছে, কারণ অ্যানোড থেকে যে Cu2+ সেটা দ্রবণে আসছে, আর দ্রবণের Cu2+ ক্যাথোডে যাচ্ছে। তাহলে আমার একটা সময় পরে দেখবো আর অ্যানোডটা নেই, অর্থাৎ অ্যানোডটা পুরো ক্ষয়ে গেছে। এবার এখানে কি করা হয়, যে কপার যে ধাতু রয়েছে তাকে কিন্তু বিশুদ্ধকরণ করা হয় এখানে অ্যানোডে দিয়ে দিলে। তো অ্যানোডে যখন দিলে অবিশুদ্ধ ছিল, অবিশুদ্ধতা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, বিশুদ্ধ কপারটা ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে। বা যখনই অশুদ্ধ কপারটা ক্ষয়ে গেল, অনেক কিছু অশুদ্ধ যুক্ত থাকে। এবার এক্ষেত্রে তোমার অ্যানোড মাঠ বলে একটা কথা আছে, অ্যানোডটা ক্ষয়, ওই জন্য কিন্তু অ্যানোড মাঠটা পাওয়া যায়, এটা মাথায় রাখবে। তাহলে কোনটা ক্ষয়ভূত হচ্ছে? অ্যানোডটা, ওই জন্য অ্যানোড মাঠটা আমরা পাচ্ছি। অ্যানোড মাঠ কি? 1 নম্বরে সিম্পল একটা প্রশ্ন আসতে পারে, তোমরা দেখে নেবে, কোনো সমস্যা নেই। তাহলে CuSO4 এর যে তড়িৎ বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবে। আর যেটা রয়েছে হালকা করে দেখবে, যেটা অ্যালুমিনিয়াম রয়েছে, ওই অ্যালুমিনিয়ামের যে ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়, এবং জাস্ট ক্যাথোডে এবং অ্যানোডে কি ব্যবহার করা হয়, কোনো বিক্রিয়া কোথায় কি ঘটছে অত দেখার দরকার নেই। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যা বললাম, সিম্পল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করছি সেটা দেখবে, এবং ক্যাথোড এবং অ্যানোড হিসেবে আমরা কি ব্যবহার করি, গ্রাফাইট ব্যবহার করি এবং গ্যাস কার্বন ব্যবহার করি। তোমরা একবার ভালোভাবে দেখে নেবে, কোনো সমস্যা নেই, বই সুন্দরভাবে লেখা আছে, যেটা বললাম সেটা দেখবে। CuSO4 এর যেটা বলেছি পুরো ব্যাপারটা দেখবে ভালোভাবে, পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যেমন নর্মাল একটা ট্রিকি যদি প্রশ্ন দিয়ে দেয়, 3 আছে, 2+1 দিল, যে CuSO4 এর যখন আমি তড়িৎ বিশ্লেষণ করছি, টোটাল যে দ্রবণ রয়েছে, দ্রবণে Cu2+ এর পরিমাণ কিন্তু একই থাকছে। কারণ কি? অ্যানোডটা ক্ষয় হয়ে কিন্তু অ্যানোড থেকে দ্রবণে চলে আসছে। 2 নম্বরে একটা সহজভাবে প্রশ্ন দিয়ে দেয়, তুমি এটাকে ভেঙে দিলে Cu2+ SO4 লিখে দেখিয়ে দিলে। যেগুলো বললাম এখান থেকে আশা করি 6 এর মধ্যে কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় রয়েছে এখানে, যে টপিকটা প্রত্যেকবারই প্রশ্ন পড়ে, সেটা না করলে নয়, তোমাদের করতে হবে কি না, তড়িৎ লেপন যে ব্যাপারটা গতবারও এসেছে, তার আগের বছরই এসেছে, অর্থাৎ 2024-এ এসেছে, 23-এ এসেছে। আমরা বলতে পারবো না যে 25-এ আসবে না। সেখানে কি, যে কোনো একটা ধাতুর উপরে অন্য কোনো একটা ধাতুর আমি তড়িৎ লেপন করছি, এবার তার উদ্দেশ্য কি, বিধেয় কি, সেগুলো গতবার এসেছে, উদ্দেশ্যটা আশা করি এবার আসবে না। তোমাদের যেটা আসবে, কোনো একটা ধাতুর উপরে অন্য কোনো একটা ধাতুর তড়িৎ লেপন করবো, তো অ্যানোড হিসেবে কি রাখবো, ক্যাথোড হিসেবে কি রাখবো, এবং তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে বা তড়িৎ বিশ্লেষণ রূপে কি রাখবো, একটা ছক আকারে সুন্দর করে প্রত্যেকটা বই দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে যাবে। তবুও আমি বলছি কি করতে হবে, তোমরা এটা মাথায় রাখবে, অ্যানোড মাঠ কেন পাচ্ছিলাম, অ্যানোডটা ক্ষয়ীভূত হচ্ছিল, তাহলে কোনো একটা ধাতুর উপরে যেমন ক্যাথোডে গিয়ে জমা হচ্ছিল, তাহলে যার উপরে আমি প্রলেপ দেবো তাকে কোথায় রাখবো, অবভিয়াসলি ক্যাথোডে রাখবো, ওর উপরে তো গিয়ে জমা হবে। কে জমা হচ্ছে?
যার আমি প্রলেপ দেবো তার, তাহলে ক্ষয় হচ্ছিল কোনটা, অ্যানোডে, তাহলে অবশ্যই অ্যানোডে কোনটা রাখবো, যার আমি প্রলেপ দিতে চাই, অর্থাৎ যে ধাতুর প্রলেপ দেবো। যদি আমি সোনার প্রলেপ দিই তাহলে অ্যানোডে রাখবো কিন্তু বিশুদ্ধ সোনা, কারণ ওটা গিয়ে জমা হবে ক্যাথোডে। লোহার উপরে যদি সোনার প্রলেপ দিই, লোহাটা থাকবে ক্যাথোডে, অ্যানোডে থাকবে বিশুদ্ধ সোনা। বা তড়িৎ বিশ্লেষণ, যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ রয়েছে সেটা কি রাখবো, এটা মাথায় রাখবে। অ্যানোডে যেটা রাখবো, অ্যানোডে যেটা রাখবো সেটার যে কোনো একটা লবণ রাখবো। অ্যানোডে যে ধাতুটা রাখছি বা যা কিছু রাখছি সেই ধাতুর কোনো একটা লবণকে আমি তড়িৎ বিশ্লেষণ পদার্থ রূপে ব্যবহার করব। যদি সোনা রাখি তাহলে পটাশিয়াম অরোসাইনাইড, যদি কপার না, যদি বলি আর্জেন্টাম অর্থাৎ রূপা দিই তাহলে পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড, কোনো সমস্যা নেই। এই দুটোই পরে পরীক্ষায়, বাকি দুটো আরও আছে। নিকেল সালফেট একটা রাখে, সিওএসও পরে আছে, কপারের বা নিকেলের যদি প্রলেপ দিই সেগুলো পরীক্ষায় পড়ার চান্স খুবই কম। তোমাদের যে সোনার প্রলেপ দেয় আর রূপর প্রলেপ দেয় এটাই পরীক্ষায় পড়বে। যদি পড়ে বললাম অ্যানোডে যেটা রাখবো, কোনটা রাখবো অ্যানোডে, যার আমি প্রলেপ দেবো, অর্থাৎ সোনার প্রলেপ দেবে সোনাটাকে অ্যানোডে রাখবো, রূপার প্রলেপ দেবে রূপাটাকে অ্যানোডে, যার উপরে প্রলেপ দেবো সেটাকে ক্যাথোডে রাখবো, এবং যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ রয়েছে সেটা হবে অ্যানোডের কোনো একটা যে ধাতু রয়েছে তার লবণ। তাহলে যে টপিকগুলো বললাম আশা করি কোনো টপিক ছাড়েনি, যেগুলো বলেছি সেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। যেভাবে বললাম সেভাবে রেডি করে যাও, কোনো সমস্যা হবে না। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের আবারও বলছি চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, পরবর্তীকালে আরও ভিডিও আসছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং অনেকে রয়েছে যারা কেবলমাত্র ফেসবুক থেকে দেখছো, তারা ইউটিউবে গিয়ে দেখছো না, তাদের মধ্যে তোমরা কিন্তু অনেকটা সুযোগ সুবিধা কম পাচ্ছ। কারণ কি, একটা জিনিস, আমাদের যে কুইজ সেকশন রয়েছে ইউটিউব চ্যানেলে, সেখানে আমরা প্রতিনিয়ত কুইজ সেকশনটা আমাদের অ্যাক্টিভ থাকে। সেখানে গিয়ে ভালো ভালো তোমাদের এমসিকিউ পাবে, ভালো ভালো শর্ট প্রশ্ন পাবে, সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তাই বলছি অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে থাকো। তাহলে ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকে এখানে শেষ করলাম। পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।